নমস্কার, আমি মোনালিসা। আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় মনের আঙিনা নিয়ে। আমার সঙ্গে আছেন বনজিৎ মৈত্র স্যার। ওনার কাছ থেকে আজকে আমরা মনের কিছু অন্তরঙ্গের কথা জিজ্ঞাসা করব। নমস্কার স্যার। নমস্কার। আশা করি শারদীয়া ভালো কাটিয়েছেন। শারদীয়া ভালো কাটিয়েছি। এখন সামনে বড়দিন আসছে। বড়দিন হচ্ছে নিজেকে রঙিন করার দিন, উপলব্ধির দিন। বলুন আপনার কি প্রশ্ন? স্যার, আজকে যেটা আমি করতে চাইছি, আজকাল অনেক জায়গাতেই এরকম জিনিসপত্র দিয়ে শোনা যাচ্ছে। এটা মানে বাবা মা অনেক সময় বলছে, স্ত্রী বলছে বা স্বামী বলছে, এরকমভাবে একটা মেন যেটা প্রবলেম এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে। এটা সব সম্পর্কের ক্ষেত্রেই হচ্ছে। এই চেনা মানুষের অচেনা হয়ে যাওয়াটার ব্যাপারটা একটু যদি বলেন, এটা কেন হয় বা এটা কি কারণে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের, তাহলে ওনাদের অবশ্যই একটু সুবিধা হয়। খুব ভালো প্রশ্ন করেছেন মোনালিসা ম্যাডাম। আমাদের মনের যে জলছবি বা মনের ক্যামেরা, মনের আঙিনা যেটাই বলি না কেন, সেখানে অনেক ধরনের প্রজেকশন চলতে থাকে। চেনা থেকে অচেনা হয়ে যাওয়া, এই বিষয়টা আমার মনে হয় যেটি উনি বলতে চাইছেন সেটি হচ্ছে কোথাও একটা সম্পর্ক বা সম্পর্কের কোথাও একটা রসায়ন কিংবা টানাপোড়েনের ব্যাপার এখানে থাকে। মূলত দেখা যায় যে যদি কখনো এই ধরনের পরিস্থিতি যখন সম্মুখীন হয়ে পড়ে মানুষ, প্রায়শই এগুলো আসে, এগুলোর মধ্যে মূলত কাজ করে কোথাও একটা সন্দেহ বা কিছু ক্ষেত্রে সেখানে পার্শ্ববর্তী মানুষের কিছু অনুঘটক। মানে কীরকম বলা যেতে পারে, ধরা যাক যে রাস্তায় একজন বেরিয়ে তার খুব ইচ্ছে করলো যে ঝগড়া করার। এবার সে এখন কিছু পাচ্ছে না, তখন সে কি করলো না, সে ইচ্ছা করেই একটা ঝগড়া তৈরি করলো। এবার এই যে ইচ্ছা করে ঝগড়া তৈরি করা, এটা সে কেন করছে? একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা অনেকেরই জানা আছে। এক শিষ্য, সেই শিষ্য গিয়ে তার গুরুদেবকে বলছেন যে একজন আমাদেরকে একটি গরু দান করেছেন। তো তখন সেটি দেখে তখন গুরু বলছেন, তো খুব ভালো, তাহলে তো ভালো ব্যাপার, আমরা একটি গরু পেয়েছি, একটি গাই, সেখান থেকে আমরা দুধ পাবো। এই কিছুদিন পর বলছে যে যে দিয়েছিল সেই গরুটি, সেই গরুটিকে ফেরত চাইছে। তো তখন শিষ্য জানিয়েছেন এটা গুরুকে। তখন গুরু বলছে, বেশ ভালো খবর, তাহলে যে এই গরুর যে পরিচর্যা করতে হচ্ছিল সেটা কিন্তু আর করতে হবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে দৃষ্টি নয়, দৃষ্টিকোণ। এবং দৃষ্টিকোণটা যদি ইতিবাচক হয় তাহলে কিন্তু এই চেনা কখনো অচেনা দিকে টার্ন অফ হয় না। এবং যদিও বা সেটা কিছু এসে যায় কিছু পরিবেশ পরিস্থিতির কারণে, সেটি কিন্তু আবার সেটা জোড়া লাগে। এটা এরকম নয় যে কোনো একটি ভাঙা কাঁচ, সেই কাঁচটা ভেঙে গেছে, সেই কাঁচটাকে জোড়া লাগানো যাবে না, এরকম নয়। কারণ মনের একটা বিশেষ কথাই হচ্ছে, মনের ধর্মই হলো সম্পর্ক যুক্ত, সম্পর্কের যুক্তি। তাই মন সবসময় চাই হচ্ছে সম্পর্ককে যুক্ত করা। এবার আরেকটা জিনিস রয়ে গেছে, সেটাকে আমরা বলি আকর্ষণবাদের তত্ত্ব। এই আকর্ষণবাদের তত্ত্বটা কি হয়, যতক্ষণ পর্যন্ত এই আকর্ষণটা থাকে ততক্ষণ পর্যন্ত দেখা যায় সব কিছু ঠিক। তারপরে আমাদের আজকের পৃথিবী যখন র্যাট রেসে চলছে, যখন প্রত্যেকটা মানুষ দৌড়াচ্ছে, অনেকের মধ্যে কোনো উদ্দেশ্য আছে কিংবা উদ্দেশ্যবিহীনভাবে চলছে, এই দুটোর মধ্যে দিয়ে যে এই র্যাট রেসের সমীকরণ, তাতেও কিন্তু দেখা যায় যে দিশা কিন্তু গণ্ডগোল হয়ে যায়। এবং তার জন্যও কিন্তু ওই চেনাকে অচেনা বলে মনে হয়, কারণ ফুরায় যা তা শুধু চোখে, আর ইতি বলে কিছু হয় না, ইতি বলে কিছু নেই। এটা হলো মূল জায়গা। এবার আরেকটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ, সেই মানুষের মধ্যে দেখা যায় যে অনেক সময় একটা টানাপোড়েন চলে।
কথোপকথন যখন সে করে তার মধ্যে অনেক জায়গায় দেখা যায় যে সেখানে কিছু ভারসাম্যতার বিঘ্নিত হচ্ছে। এই ভারসাম্যতার বিঘ্নিত হচ্ছে কেন? হ্যাঁ, আমার মনে হয় যে এটা হয়তো আমাদের দর্শক বন্ধুদের একটু কাজে আসতে পারে। কারণ এটা এই জন্যে হয়, কারণ সে অনেক কিছু ভাবতে থাকে। এই যে ভাবছে যেটা, সেই ভাবনার ফলে কি হয়, তার মাইন্ডে অনেকগুলো রেসপন্স তৈরি হতে থাকে। এই যে রেসপন্সগুলো তৈরি হয়, এরকম অবস্থায় প্রত্যেকটি রেসপন্সকেই আমরা বলতে পারি তার কিন্তু ইতিবাচক এক জায়গায় আসে না। প্রত্যেক কিছুই কিন্তু তার দর্শনে তখন কিন্তু হতে থাকে একটা নেতিবাচক, সবই না 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 এরকম হতে থাকে। এই না না যে ভাবটা হতে থাকে, এবং সেটার ফলেই কিন্তু সে তার দৃষ্টিকোণের ইতিবাচকতাকে হারিয়ে ফেলে। আর একটা কথা হচ্ছে, যেটা যে কোনো সম্পর্ক, তার মধ্যে আমি বলবো যে সেখানে একটা লালন থাকতে হয়, সেখানে একটা যত্ন থাকতে হয়, সেটা প্রতিদিনের নিত্য নতুন করে তাকে প্রতিনিয়ত নবীকরণ করতে হয়। তা না হলে যে কোনো সম্পর্কই কিন্তু হয়ে যেতে পারে কোনো ব্যক্তির ইন্ধনে, বোঝার ভুলের অভাবের জন্য, ঠিক আছে, এই সমস্ত কারণে যে কোনো সম্পর্ক কিন্তু হুট করে দেখা যেতে পারে যে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে বা সে সম্পর্কটা জোড়া লাগছে না। তাতে আখেরে কি হচ্ছে, যে তৃতীয় ব্যক্তি, যাদেরকে ব্যক্তিরা এন্টিটি দিতে চাইছে না, সে কিন্তু পরোক্ষে হয়ে যাচ্ছে রাজা, সেই কিন্তু পরোক্ষে হয়ে যাচ্ছে হচ্ছে অধিরাজ, এবং যাদের মধ্যে সেই সমস্যা হয়েছে তারা কিন্তু সেখানে অমীমাংসিত রেখে যাচ্ছে। এবং আজকে আমরা প্রচুর জিনিস দেখি যে আজকের সমাজে, বাট এটা হয়ে গেছে যে দেখবেন আপনি এটা, যে কারোর সাথে কারোর একটা রিলেশন হয়েছে, সেই রিলেশনটা কিছুদিন চলার পর তুমি আর আগের মতো নেই, এরপর একটা শুরু হয়ে যাচ্ছে কোন দল, এবং এটা একটু হয়তো বলা যেতে পারে যে সেইখানে একটা ভীষণভাবে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং দ্বন্দ্বগুলোকে আরও বেশি ইনসিস্ট করে দিচ্ছে পার্শ্ববর্তী কিছু মানুষ, যারা কিন্তু কি করছে, সেখান থেকে মজা পাচ্ছে, তারা কিন্তু আনন্দ পাচ্ছে না। কেন বলুন তো? আনন্দ, এই বিষয়টাকে ভাগ করলে দুটো জিনিস আসে, একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে জ্ঞান। কারণ আনন্দের মধ্যে রয়েছে দর্শন। এটা হচ্ছে একটা মজা পাওয়া। দেখবেন পাশের বাড়িতে যদি ঝগড়া হয়, অনেকে কিন্তু সেই ঝগড়া দেখতে খুব ভালোবাসে, কিন্তু নিজের বাড়িতে যদি ঝগড়া হয়, সেখানে কিন্তু সে উৎক্ষিপ্ত হয়ে পড়ে। আমি বলতে চাইছি যেটা, চেনা সময়ের নিয়মে হঠাৎ করে অচেনা লাগতে পারে, কিন্তু যাকে আমি চিনি, যাকে আমি দেখেছি, বা যে চরিত্র যাকে যে অবস্থায় পেয়েছে, যদি তাদের কোথাও কোনো অসুবিধা থাকে, তাহলে তারা সেখানে পারস্পরিক মিটমাট করুক। অনেকে প্রশ্ন করে, কেউ কাউকে প্রচণ্ড পরিমাণে হয়তো বিসংবাদ করছে, অভিযোগ করছে, অভিযুক্ত করছে, সে শুধু তাকেই করছে, কিন্তু সে কি করছে, নিজের মধ্যে সেই কথাটাকে না রেখে, তার সাথে কোনো একটা আলোচনার মধ্যে না গিয়ে সে সেটা বাইরের লোককে বলে দিচ্ছে। যখন সেইটাকে সে পাবলিক করছে, তখন সেই পাবলিক ব্যক্তিরা কি করছে, বলছে যে তাহলে ঠিক আছে, এটাকে আরো বেশি পাবলিক করো, তাহলে বিষয়টা ডাইলুটেড হয়ে যাবে। খুব সাংঘাতিক কথা, কিন্তু এটা বিষয়টা ডাইলুটেড হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে। আখেরে কিন্তু এই দুজন মানুষের মধ্যে কথোপকথনের জায়গাটা কেটে গিয়ে তারা নিজেদেরকে আরো বেশি যন্ত্রণাদগ্ধ করছে, এবং সমস্ত কিছু একটা নিরুচ্চার এবং অব্যক্ত অবস্থায় রয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। চেনা অচেনা লাগতে পারে, কিন্তু যে চেনা, তার কাছে যদি কথা বলা যায়, খোলা আকাশে তার মধ্যে বলার প্রবর্তনা থাকে, তাহলে কিন্তু আমাদের দেশে আজকে যেরকম মুরগির মতো, আমি যে কোনো প্রফেশনকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে ডিভোর্সের ইন্ধন বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ যদি এই জিনিসটা থাকে, এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফ্রেন্ডশিপ বলা যেতে পারে, কারণ ফ্রেন্ডশিপ ডে বলে কোনো ফ্রেন্ডশিপ হয় না। ফ্রেন্ডশিপটা তৈরি হয় যে জায়গায়, সেটা হচ্ছে একটা সলিটিক, তার সাথে একটা মিলনের মধ্যে দিয়ে। সেখানে যেটা তৈরি হয়, যে সেই চাণক্য পণ্ডিতের কথায়, উৎসবে বসনে জৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজোদ্ধারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সবান্ধব। তাই যে যে তোমার থাকবার, সে তোমার কাছে থাকবেই। সেখানে ইন্ধন কিছু সময়ের জন্য মজা পেতে পারে, কিন্তু ইন্ধন কখনো চিরস্থায়ী হবে না। আর এটা জানবে, ইতি বলে কোনো কিছু নেই, ইতি বলে কোনো কিছু কোনোদিন হয়নি, এবং ইতি বলে কোনো কিছু হবে না। ওই যে বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে কোথাও অভিযোগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, আবার তারপরেই সে ঘুরে যাচ্ছে।
এটাকে যদি আমি একটু অন্য ব্যাখ্যায় করি, যদি একটু আইনি ব্যাপারে বলি, তাহলে বলা যেতে পারে যে যে যারা এটা করছে তাদেরকে এটা বলা যেতে পারে এরকমভাবে যে হয় তুমি অভিযোগই করে যাও, নতুবা তুমি সাবলীলভাবে কথা বলো, কিন্তু তুমি জানবে যে এই যে দুটো প্যারামিটার যেখানে কাজ করছে, একদিকে সে অভিযোগ করছে, আবার আর একদিকে কিন্তু তার সাথে সে আবার কানেক্টিভিটি করছে, এই দুটো জিনিস যখন চলতে থাকে তখন কিন্তু আমরা বলি সেটা হচ্ছে ভালোবাসা। কেন না, তার মধ্যে কিন্তু দুটো অ্যাঙ্গেলের কিন্তু জার্নি একই সঙ্গে বহমানতার মধ্যে রয়েছে, এটা হলো ব্যাপার। এবং যে কোনো সম্পর্ক কিভাবে তুমি আবার লালন করে, রঙিন করে, সুস্থ সজীব করতে পারবে, এটা কিন্তু তোমার এবং তোমাদের মধ্যে বর্তায়। যদি সেখানে কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও যারা প্রশিক্ষিত, যারা গাইডেন্স দিতে পারেন, যারা কাউন্সেলিং করতে পারেন মনস্তাত্ত্বিক, তাদের কাছে। তাহলে দেখবে বোঝার ভুলের অভাবেটা কিন্তু চলে যাবে। তাহলে দেখবে যে যে কোনো কিছু সেই অশ্রুর মধ্যে দিয়ে সেটা কিন্তু কি হয়ে যাবে, আরও নতুন করে শুদ্ধকৃত হয়ে সেটা কিন্তু আবার নতুন করে তরতাজা হয়ে যাবে। কারণ যে কোনো গাছ, সেটাকে যদি আমরা পরিচর্যা না করি, সেটা যেরকম একটা সময় জংলা মরচে শুকিয়ে যায়, কিন্তু সেই অবস্থার আগের অবস্থাতেও তাকে আবার সজীব করে তোলার দায়িত্ব কিন্তু ডিপেন্ড করে যে মানুষ তার চেনা, সে কিন্তু কখনো অচেনা হয় না, অচেনা হতে পারে না। এটা হচ্ছে একটা বড় কথাটা মাথায় স্যার, রাখতে হবে। হ্যাঁ, আপনাকে আরেকটা যেটা প্রশ্ন আমি করছি সেটা হচ্ছে যে স্যার, এখন আজকালকার দিনে অনেক বাবা মা বলছেন যে আমরা আমাদের সন্তানকেই চিনতে পারছি না, ঠিক আছে? সন্তান ছোটবেলার থেকে একরকম তৈরি হচ্ছে, তারপরে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, বাবা মারা নিজেরাই বলছে এই যে আমাদেরই সন্তান, এটা আমরা নিজেরা জিনিসটা বুঝতেই পারছি না, আমি আমার সন্তানকে চিনতেই পারছি না। এটা যে শুধুমাত্র ডিভোর্সের ক্ষেত্রে হচ্ছে সেটা নয় কিন্তু স্যার, এখানে প্রচুর বাবা মার কাছে আপনিও নিশ্চয়ই শোনেন যে সন্তান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এতটা মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে নিজেদের ছাড়া আর কিছু বোঝে না, ঠিক আছে? এছাড়া স্যার আরেকটা যেটা হচ্ছে, এবার আসছি আমি ডিভোর্সের কথায়, সেটা হচ্ছে যে প্রেম বিবাহ, দীর্ঘ 6-7 বছর সম্পর্ক রয়েছে, তখন মারাত্মক ভালো। বিয়ে হওয়ার পরে যে মেয়েটি রয়েছে, আমি মেয়েটির দিক থেকে আগে বলছি, বিয়ে হওয়ার পরে সে দেখতে পাচ্ছে যা সে দেখে এসেছিল কোনোটাই ঠিক নয়, সম্পূর্ণ বিপরীত। যে মানুষটাকে সে বিয়ে করেছে সে সম্পূর্ণভাবে তার কাছে অচেনা। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে না স্যার, এটা ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে, যে যাকে তারা প্রেম করেছে, যার সাথে সে, তাই যখন তাকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসা হচ্ছে, সে সম্পূর্ণ এমন কিছু কিছু কাজকর্ম করছে যাতে সম্পূর্ণ অচেনা লাগছে। এটা কি শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার জন্য হচ্ছে? আপনি একটা প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো একেবারে নিহিত পাতাল ছায়া থেকে উঠে আসা এমন এক প্রশ্ন, যেটা হয়তো প্রচুর প্রচুর মানুষের জিজ্ঞাসা, অসাধারণ প্রশ্ন। উনি যেটি মানে বলতে চাইছেন আমার মনে হয় তাতে দুটো লেয়ার আছে। মানে সন্তানও কোথায় যেন মা বাবার কাছে অচেনা লাগছে, এটা কেন হচ্ছে? এটার উত্তর কিন্তু খুব সহজে একটা দেওয়া যায়। সেটা হয়তো আমরা কোনো প্রথাকে আমরা তো দুম করে নস্যাৎ করতে পারি না। আগে আমাদের যেটা ছিল অতীতে, সেটা ছিল জয়েন্ট ফ্যামিলি। এবার জয়েন্ট ফ্যামিলিতে কি হতো, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু হাতা খুন্তি যেরকম বারে বারে ঠোক্কর লাগছে, হ্যাঁ, অনেক ধরনের শাসন ছিল, অনেক ধরনের ত্রাসন ছিল, আবার সেখানে কিন্তু লালন ছিল। এবং আজকের যুগে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ মানুষ এই জয়েন্ট ফ্যামিলি থেকে সরতে 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 একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছে। এই যে একটা বোধের জগতের পরিবর্তন ঘটে গেল, বা বোধের জগতের পরিবর্তন হয়ে এলো বা হয়ে আসলো, এটা কেন হলো? কারণ হচ্ছে যে এটার জন্য একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে বলা যায় বছর 15, আর একটু বাড়লে বছর 17, এইটুকুর মধ্যেই আমরা খুব জোরে যদি ভাবি তাহলে বলবো এর মধ্যে মানুষের একটা বোধ, এটা হচ্ছে তৈরি হতে শুরু করছে। আস্তে আস্তে সময়ের নিয়মে মানুষ এক্সপিরিয়েন্সটাকে গেইন করছে। এবার পরিবার থেকে সে কিছু শিক্ষা অর্জন করছে, পরিবারের মধ্যে থেকে সে কিছু জিনিসকে দেখছে। এই দেখাগুলো এবং
তার মধ্যে সেইভাবে একটা গরম তৈরি হচ্ছে। এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যদি তুমি বা যদি ব্যক্তি তার সন্তানকে শুধুমাত্র প্রশ্রয় দেয়, তাহলে সে কখনো না কথাটা জীবনে শোনে না। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে শুধুই প্রশ্রয় কিংবা শুধুই একটা শাসন, শুধুই মানে পেদালেই সব ঠিক, হ্যাঁ, এরম যদি হয়, কোনো ব্যালেন্স না থাকে, আমি বলতে চাই গরম নরম, নরম গরম, এইভাবে যদি সে সন্তানকে মানুষ করতে না পারা যায়, তাহলে কি হয়? তাহলে কিন্তু সন্তান, যে মানে ধরা যাচ্ছে কোনো একটি সন্তান তার, আমি ক্ষমা চাই নিয়ে বলছি, যে তার অভিভাবককে একটি আহ, বাজে কথা বলছে, একটি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলছে। যখন সে বলছে এই কথাটা, তখন কিন্তু তার ওই পরিবারের তার বাবা কি মা, সে কিন্তু খুব কষ্ট পাচ্ছে, সে প্রচণ্ড রেগে যাচ্ছে, সে হয়তো তখন ছুটছে যে কোনো জায়গায়, এখানে ওখানে, কেন এরকম, কেন এরকম, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু ভালো করে দেখতে হবে, এই কথাটা যে বলছে সে, এই বলার জন্যে তারা কি কোনোভাবে এরকম কোনো একটা অবস্থা তাদেরকে পরিচালন বা পরিশীলিত করার ক্ষেত্রে অভাব রেখেছিলেন, যার জন্য আজকে তাদের সেই কথাটা সেইভাবে শুনতে হচ্ছে? আমি বলতে চাইছি, যে কোনো সম্পর্ক বা যেটা, তার মধ্যে কিন্তু একটা শ্রদ্ধা থাকতে হবে। আজকের যুগের যারা ছেলে, তারা বা ছেলে বলুন কি মেয়ে বলুন, তারা কিন্তু খুব সেন্সিটিভ। আজকে এটা খুব বলতে হবে, কারণ সাধারণ কিছু একটা হতে গেলে তারা দুম করে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং অনেকেই আছে না, এই কথাটা শুনতে পারে না, এবং তার জন্য তারা হুট করে এমন কিছু কাজ করে ফেলছে যেটা ভাবাই যাচ্ছে না, কারণ জীবনে কখনো না কথাটা শোনেনি। সবসময় সে যেটা চেয়েছে তার আগেই চলে এসছে। অনেকের সঙ্গে আপনি দেখবেন, আপনি কথা বলে বা যে কোনো, আমি কখনো না কথাটা শুনিনি, আমি খুব প্যাম্পার্ড চাইল্ড, এই ধরনের ব্যাপার। তার মানে আমি কি বলতে চেয়েছি, আমি বলছি যে অভিভাবকদের মধ্যেও কিন্তু একটা প্রশিক্ষণের প্রয়োজন, কিভাবে সে তার সন্তানকে লালন পালন করে এই প্ল্যাটফর্মটাকে তৈরি করবে। কারণ একটা কথা আছে, যে তবেই তো তুমি একটা শেয়ারিং মোডকে আনতে পারবে, এটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর একটা যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা খুব সাংঘাতিক দুরন্ত প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে অনেকে এখন, আমার একজন ব্যক্তি তার জীবনের মূল লক্ষ্যটা কোথায়, মূল লক্ষ্যটা সে বললো, আমি খুব ভালো মতো পড়াশোনা করলাম, আমি আমার জ্ঞানকে বাড়ালাম। তো করার পরে সে ভাবতে বসলো, যে আমি যে এই যে জ্ঞান বাড়ালাম, সব কিছু করলাম, কিন্তু আমি তো চাকরি পাচ্ছি না। এবার সে খুব ডিমোরালাইজড হয়ে গেল, সে প্রচণ্ড কষ্ট পেতে শুরু করলো। একই সঙ্গে সে বললো, আমি খুব ডিপ্রেসড, এবং একই সঙ্গে সে বললো, আমি জীবন সম্পর্কে প্রচণ্ড হতাশ, এবং একই সঙ্গে সে বলতে শুরু করলো যে আমার মধ্যে কিন্তু কোনো হয় না, মানে আমার মধ্যে কোনো কনফিডেন্স নেই, আমার নিজের মনের মধ্যে কোনো আস্থাই কাজ করে না। আমরা এটা দেখি বা এটা এরকম আমরা শুনতে বসি। জানতে হবে যে আমাদের পড়াশোনা, এই ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে রিচ করা, অর্থাৎ নিজেকে সমৃদ্ধ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শাস্ত্রতেও বলেছে, তুমি যদি কর্ম না করো তাহলে তোমার চলবে কি করে, কর্ম তোমার করতে হবে। কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম, যে শিক্ষা এবং কর্ম, শিক্ষাটা যে ব্যাপার আছে, সেটা কিন্তু তাকে বেসিকভাবে থাকতেই হবে, কারণ শিক্ষা যদি না থাকে, তাহলে সে তার জীবন আচরণকে তৈরি করতে পারে না। তাই শিক্ষা বা শিক্ষিত হওয়াটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? এবার কর্ম, এই ব্যাপারটার মধ্যেও কিন্তু একটা দিক আছে, সে নিজেকে কিভাবে গঠন করছে। এবার অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে সে কি হলো না, একটা ইনফ্ল্যাকচুয়েশনের কবলে পড়ে গেল, অথচ সে বুঝতে পারলো না হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ। ভালো লাগা, ভালো লাগা কথাটার মানে কি? ভালো লাগা মানে আমার ভালো লাগছে, ভালোতে আমার লাগছে। কিন্তু ভালোবাসা কথাটার মধ্যে লুকিয়ে আছে যেটা, সেটা ভালোতে বসবাস করা। এই পার্থক্যটাকে কিন্তু ধরা যাচ্ছে না। তাই যেগুলো আমরা দেখছি, যে যে কোনো ভালো লাগা থেকে দুম করে একটা রিলেশনের জন্ম হচ্ছে, সেটা হয়তো 10 বছর চলছে, এরকমও ঘটনা আছে 22 বছর তাদের মধ্যে রিলেশন থেকে তারা ছিল। এই উদাহরণ আমি দেখেছি, যে 22 বছর তাদের সঙ্গে রিলেশন ছিল, তারা 22 বছর একত্রিত ছিল, তারপরে বললো যে না, আমাদের রিলেশনটা ঠিক না। এতদিন পরেও, সব থেকে অবাক করা ব্যাপার, এতদিন পরেও তারা কিন্তু বলছে যে আমরা ভুল দেখেছি, ভুল মানুষকে চিনেছি। ঠিক আমার প্রথম যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, এই যে এতদিন পর, 6 মাস 7 মাস তো ইজ এ ভেরি ফানি ম্যাটার, আমি যদি বলি, তাহলে কি এত 22 বছর ধরে শুধুই কি সেখানে ইনফ্ল্যাকচুয়েশন ছিল? না, দেখতে হবে যে এখানে কি হচ্ছে,
তাদের পারস্পরিক আদান প্রদানের মধ্যে যে কথাটা আমি বলেছিলাম, সম্পর্ক যে কোনো, সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সেটা বন্ডিং অ্যাসপেক্ট হতে পারে, র্যাপো অ্যাসপেক্ট হতে পারে, ক্লিয়ার? কিন্তু সেখানে যদি লালন না থাকে, যত্ন না থাকে, পরিচর্যা না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পর্কটা চোরাবালির তলে চলে যাবে। তাই যে কোনো সম্পর্ককে যত্ন, পরিচর্যা এবং লালন যদি থাকে, তাহলে কিন্তু কোনো ব্যক্তি সেখানে কিন্তু কিছু করতে পারে না, কোনো স্টিমুলাস সেখানে কার্যকরী হতে পারে না। আর একটা হচ্ছে নতুন বাড়িতে, যেটা মেয়েদের তাদের কথা তাদের রেসপেক্ট করে আমি বলছি, তারা একটা নতুন বাড়িতে যখন আসছে তখন তাদের মধ্যে কিছু ভাবনা কাজ করে। যখন সে নিজের মা বাবার কাছে ছিল, মা বাবা জ্যাঠা কাকা, একটা যদি জয়েন্ট ফ্যামিলি হয়, কি মা বাবার কাছে ছিল, আমি এই কাজগুলো সেখানে করিনি। দুম করে এখানে যখন বিবাহিত হয়ে এলো, তখন হয়তো এমন একটা সাধারণ কথা বলা হয়েছে, এই বাড়িটাকে তার নিজের বাড়ি বলে ভাবতে একটা সমস্যা হচ্ছে। তারপরে আবার কিছু থাকছে যেখানে সে চাইছে আমি আলাদা হয়ে যাব, কিন্তু সে একবারও ভাবছে না যে আমি যে বাড়িতে এসেছি সেই বাড়িটার প্রতি আমার কিন্তু একটা দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বটার থেকে তার মানে কি, সে শ্রেয়বোধ যেটা, তার থেকে সরিয়ে গিয়ে কোথাও একটা প্রিয়বোধ, আবার সেই নিউক্লিয়ার ফ্যামিলি, আমি আমার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বেরিয়ে গেলাম, এবং এরা তাহলে কোথায় যাবে, এরা তাহলে যাবে বৃদ্ধাশ্রম, এরকম একটা চলছে। আখেরে লাভ হচ্ছে ওই বৃদ্ধাশ্রমগুলোর, যন্ত্রণা পাচ্ছে সবাই। তাহলে আমার প্রশ্নটা কোথায় দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু পুরুষ মানুষেরও প্রচুর দোষ আছে, কারণ তারাও অনেক সময় চায় যে বাবা দরকার নেই। আমি একজনকে বলতে শুনেছিলাম, সে অসাধারণ কথা বলেছিল, বলছে আমার দরকার হচ্ছে, আমার বাবার শান্তির দরকার। তো বললো কি করব, বলছে আমাকে হয় মায়ের কথায় থাকতে হবে কিংবা বইয়ের কথায় থাকতে হবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি দুটোকে কি একই মনে করেন, কিন্তু সে হয়তো আমার এই প্রশ্নটি মানে বুঝতে পেরেছিল কিংবা পারেনি বা ওভারলুক করেছিল, সেটা তার চিন্তাধারা। কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছিল তার উত্তরটা শুনে। সে বলেছিল আমাকে বেশি দিন যাকে নিয়ে থাকতে হবে, কেউ অদ্ভুত উত্তরটা শুনুন, আমাকে বেশি দিন যাকে নিয়ে থাকতে হবে আমার তাকে তুষ্ট করে চলতে হবে। আমি বুঝতে পেরেছিলাম যে এই ব্যক্তিটা আজ সরি এই ব্যক্তিটা আর যাই হোক, এই ব্যক্তিটা আসলে কোনো সম্পর্কই বোঝেন না, এটা আমি বুঝতে পেরেছিলাম। তাকে আলাদা প্রসিজার ছিল। তার মানে আমার মূল কথা হচ্ছে, চেনা অচেনার মতো লাগতে পারে, ইতি বলে কিছু নেই, অচেনা বলে কিছু হয় না। দেখা যায় কারোর সাথে কারোর একটা ঝামেলা হয়েছে, ম্যাডামকে আমি বলছি, বা কিছু জায়গায় আপনারা দেখবেন দুমদাম তারা তাকে ব্লক করে দিচ্ছে। এটা একটা খুব ফানি, ছোট বড় মেজো সেজো যাকে পাচ্ছে ব্লক করে দিচ্ছে। আপনি কি একবারও ভেবে দেখেছেন এই ব্লক কথাটার অ্যাকচুয়ালি মানে কি? যখন সোশ্যাল নেটওয়ার্কে কেউ কাউকে ব্লক করে, বলা তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। একটা জিনিস হচ্ছে হয়তো সেই ব্যক্তি ভীষণ খারাপ, হয়তো প্রথম দিন দেখা গেছে, তাই জন্য তাকে ব্লক করছে। এবার চেনা, তাকে সে দেখবেই না, এতটাই সে উত্তেজিত, তাড়না কাজ করছে। আমি একদিন বলেছিলাম যে তাড়না বলে একটা সাংঘাতিক জিনিস আছে, যাকে বলে ম্যানিক, অনিয়ন্ত্রিত উত্তেজনা, সাংঘাতিক জিনিস। দুম করে ব্লক করলো। এই যে ব্লক করলো, তারপরে কিন্তু সে কিন্তু কিছু খুশি হলো না, সে কিন্তু আবার খুঁজছে, কিন্তু সে ব্লকটা করে দিয়েছে। সে শরৎচন্দ্রের লেখার মতো, চিঠিটাকে আমি পোস্ট করছি, তিনি দেখাচ্ছেন যে চিঠিটাকে পোস্ট করবো কি করবো না, করবো কি করবো না, তারপর চিঠিটা বাক্সে ফেলে দেওয়া হয়েছে। এবার সে চাইছে চিঠিটা আমি কেন ফেললাম। তো এখনকার সোশ্যাল নেটওয়ার্কে হয়তো আমি সবগুলো খেয়াল রাখি না, ব্লক করে হয়তো আবার খোলা যায়, লাইক দ্যাট, হোয়াট এভার। তো এই যে ব্লকটা সে করলো, তাহলে প্রস্তুতিটা ছিল যে কোনো একজন কোনো সঠিক মানুষ নয়, কিছু একটা সে কথা বলে, প্রথমেই কিছু ইরিটেটিং থাকে, তাকে সে ব্লক করছে, কিন্তু চীনাটাকে সে ব্লক করে দিল। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যে কোনো জায়গা থেকে মানুষকে ব্লক করতে পারি, যে কোনো জায়গা থেকে, বাই লিগাল হোয়াট এভার ইউ ক্যান সে, কিন্তু আমরা মনের থেকে মানুষকে কিন্তু ব্লক করতে পারি না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের মনের ডাম বক্সে জমা হয়। জীবনটা আমাদের কিন্তু খুব ছোট, জীবনটা কিন্তু আমাদের খুব ছোট, এটাকে আমাদের সুন্দর করতে হবে। আমরা নিজেদেরকে যদি পরিশীলিত, গঠনমূলক এবং সুন্দর করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, পরিপার্শ্ব যেটা আছে সেটাকে আমরা সুন্দর করতে পারবো। পড়শি কে, এটা আমাদের যেমন জানাটা কর্তব্য, আমাদের আলোর ফেরিওয়ালার মতো এটাও জানার কর্তব্য। যে কোনো সম্পর্ক, সেই সম্পর্ক কখনো চোরাবালি স্রোতে হারিয়ে যায় না। যদি সেই সম্পর্কে হ্যাঁ এমন কিছু থাকতে পারে যেটা হয়তো খুব ভায়োলেন্ট জায়গা, সেখানটা আমি বলছি না, কিন্তু যে সম্পর্কটা চলে গেলে কষ্ট পাওয়া আছে, সেই সম্পর্কটা কিন্তু কাউন্সেলিং করার দরকার, তাদের পারস্পরিক আলোচনা এবং
নতুবা কোনো প্রশিক্ষিত গাইডেন্স যিনি দিতে পারেন বা প্রশিক্ষিত মনস্তাত্ত্বিক কাউন্সিলরের কাছে তার আসা খুব দরকার। যদি সে আসে তাহলে তার বা তাদেরই জট কিন্তু সরে গিয়ে আবার একটা সেখানে কি হবে, সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। স্যার, এই যে চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে, এইটার জন্য কি তার মানে স্যার, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তো সেই জন্য বাচ্চাদেরকে বাবা মা এতই প্যাম্পার্ড চাইল্ড তৈরি করে দিচ্ছে, তার জন্য কি এইগুলো হচ্ছে? সেটা একটা দিকে তো অবশ্যই আপনি মানে বলতে স্যার, পারেন। ইন্টারাপ্ট করছে আপনাকে, হ্যাঁ, এরা একটা জিনিস চাওয়ার আগে পেয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এরা যদি কোনো জিনিসকে চায় এবং সেটা যদি সে না পায়, তাহলে কি একটা বিশাল বড় একটা প্রবলেম হচ্ছে। বাবা মার কাছে যদি তারা এতদিন তারা যোগান দিয়ে গেছে, একটা জিনিস হয়তো চাইলো, সেটা হয়তো পেলো না, তার জন্য বাবা মার উপরে গ্রাস তৈরি হচ্ছে। এটা কি টোটালি এই প্যাম্পার্ড চাইল্ড যেটা বাবা মারা তৈরি করছেন, এটা কি তারই ফল? ওই যে বলেছিলাম আমাদের পরিবারের কতগুলো স্ট্রাকচার আছে। একটা হচ্ছে শাসনে রাখা পরিবার, একটা হচ্ছে রক্ষণশীল পরিবার, একটা হচ্ছে ওই যে আপনি যেটাকে বললেন প্রশ্রয় দেয়া পরিবার, আর একটাকে আমি বললাম ব্যালেন্স করা, অর্থাৎ নরমে গরমে করা। ওই জন্যই দরকার হচ্ছে অভিভাবকদেরও প্রয়োজন হচ্ছে সন্তানকে সে কি করে পরিচর্যা করবে। এখন অনেক জায়গায় ওয়ার্কশপ হয় এইগুলো নিয়ে, আমাদের অনেক সময় বলতে হয় এগুলো। তো সেই পরিচর্যাটা কিন্তু দরকার, অর্থাৎ কিভাবে সে তার সন্তানকে পরিচর্যা করবে। যেমন ধরো একটা ছোট্ট কথা, একটা বাচ্চা সে ছোট, সে তখন তার মধ্যে আমরা বলছি যে ভ্যালুস তৈরি হয়নি, অর্থাৎ যেটাকে আমরা সুপার ইগো বলি, সেটা তৈরি হয়নি। সে স্কুলে গেছে, স্কুল থেকে দুটো পেন্সিল নিয়ে চলে এসছে, তো তার মা দেখে তাকে খুব পিটিয়েছে, তুই কেন নিয়ে এসছিস, হ্যান ত্যান করেছে, কিন্তু একবারও বললো না যে তুই যে পেন্সিলটা নিয়ে এলি, কালকে গিয়ে তাকে তুই পেন্সিলটা ফেরত দিবি, বা তোর পেন্সিলের যখন দরকার হবে তুই আমাকে বলবি। এইটা বললে বাচ্চা বুঝতে পারে। এখানেও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে কিভাবে আমি বলবো, বলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ওই বয়াম থেকে লজেন্স তুলে নিচ্ছে, বলছে আমার ছেলেটা বা মেয়েটা সে কিন্তু লজেন্স চুরি করে, আমি চুরি শব্দটাতে যাচ্ছি না, আমি বলছি তাকে যদি বলা হয় যে দেখো তোমাকে কিন্তু আমি প্রত্যেক দিন 2টো করে কি 5টা করে লজেন্স দেবো, তাহলে কিন্তু সেই কাজটা করবে না। ওই বঙ্কিমচন্দ্রের বেড়াল বলে যে একটা প্রবন্ধ ছিল, যে খাইতে পাইলে কেউ চুরি করে না, যদিও এটা সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু বঙ্কিমচন্দ্র তখনকার যুগে এত বড় কথা তিনি কিন্তু লিখছেন, এবং মানে দুরন্ত তার সেই লেখা, বঙ্কিম সাহিত্য সমগ্রতে আপনারা পেয়ে যাবেন সেটা। আমি এই কথাটা এই জন্যই বলতে চাই যে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই এই যে বিষয়টা, অভিভাবকরা কিভাবে তার সন্তানকে পরিচর্যা করবেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষ ইয়ে করতে পারে, মানুষ কিন্তু ওভারকাম করতে পারে। এবং পাশাপাশি মনের সুস্থতার জন্য টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে যদি সে ফলো করতে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো সমস্যা আসুক না কেন, যে কোনো ঝড় আসুক না কেন, সেই ঝড়কে কিন্তু অতিক্রম করা সম্ভব। পরিবেশ প্রতিকূল থাকবে, পরিবেশ প্রতিকূল থাকবে আর তুমি থেমে যাবে তা কিন্তু নয়। পরিবেশের প্রতিকূলতার বিরুদ্ধে তোমাকে কিন্তু জেহাদ ঘোষণা করতে হবে তোমার অস্তিত্বের লড়াই এবং অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং সম্পর্ককে যদি তুমি যত্ন দিতে চাও, সম্পর্ককে তোমরা যদি লালন করতে চাও, তোমরা যদি করতে চাও, আপনি যদি করতে চান, তাহলে বোঝার ভুলের অভাবের দূরত্বকে মোচন করুন, এবং যতদিন পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত কিন্তু সেই সামগ্রিকতা, সেই সহভাগিতাকে রাখুন, সেই যত্নকে রাখুন। হ্যাঁ, অবশ্যই সেখানে আমরা কোল্ড রিলেশন বলছি না, আমরা সিজয়েড বলছি না যে সবসময় এরা ভীষণ সুন্দর তুলোর মতো, তা নয় কিন্তু, তাহলে মুশকিল। ওই হাতাখুন্তি ঠোকাঠুকি লাগবেই। জানবেন যে সম্পর্কে হাতাখুন্তি ঠোকাঠুকি নেই, রাগ নেই, একে বালিশ ছুঁড়ে মারে না, কিংবা বন্ধুর সঙ্গে ঝগড়া করে না, এরকম কিন্তু আমি বলছি না, ঝগড়া হবে, কিন্তু তারপরে আবার ওই সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখন যেরকম অমীমাংসিত রাখা যায় না প্রশ্নকে, কারণ পরের দিনটা কি সেটা কিন্তু আমাদের জানা নেই, সে আমরা অমীমাংসিত প্রশ্নকে যেন মীমাংসিত করে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের সম্পর্কে মরছে বা ভাঙন ধরবে না, সম্পর্ক কিন্তু পল্লবিত হবে, রঙিন হবে, এবং আমরা আমাদের জীবন দর্শনটাকে ইতিবাচক, আমরা আমাদের জীবন দর্শনকে ইতিবাচক করব, কারণ এই ইতিবাচকতার মধ্যে দিয়ে সম্পর্কে লড়িয়ে দিতে হবে।
স্যার এটা তো পেরেন্টসের ব্যাপারটা গেল। এছাড়া স্যার এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 6 বছর, 7 বছর, ইভেন 10 বছর প্রেম করলো, করে বিয়ে করলো। বিয়ে করার পরে দুজনেই বলছে চেনা মানুষ অচেনা হয়ে গেছে। এবং তারা কি করছে, তারা নিজেদের অফিস বলুন বা বন্ধুবান্ধব মানে যে কোনো জায়গাতেই স্বামীও একজন প্রেমিকা আবার খুঁজে নিচ্ছে, স্ত্রীও আর একজন প্রেমিক আবার খুঁজে নিচ্ছে। তো এদের ভেতরে কি প্রবলেমটা এমন হচ্ছে যেটাকে এরা 10 বছর মেলামেশা করার পরেও, এটা কি কোনো ইনফ্ল্যাচুয়েশন না এটা ভালোবাসা? কারণ আমি যাকে ভালোবাসছি তাকে যখন আমি বিয়ে করতে পারছি, তার মানে সেটা তো আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার হওয়া উচিত। কিন্তু প্রেম করেছি যার সাথে, ঠিক আছে, বিয়ে করলাম, ঠিক আছে, তারপরে আবার অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে কেন জড়াচ্ছে এই সম্পর্কগুলো? এই যে নরনারীদেরও প্রেম অডুর, এটা রবীন্দ্রনাথ দর্শন বোধে বুঝিয়েছিলেন। আসল ব্যাপারটা হচ্ছে কি, বিয়ের আগে কাউন্সিলিং, বিবাহিত অবস্থাতে যখন কোনো কিছু টানা পড়েন তাতে কাউন্সিলিং, আর যেখানে সম্পর্কটা একদম ভেঙে যাচ্ছে লয়ারের কাছে চলে গেছে, তাদেরকে আমি খুব রেসপেক্ট করি। তো সেই জায়গায় চলে গেছে, হয়তো কিছু ক্ষেত্রে অবশ্যই কারণ থাকে, সেখানেও কিন্তু লয়াররাও এখন তারাও কিন্তু বলে তুমি কাউন্সিলরের কাছে যাও। কেন করে? তার কারণ এখানেও কাউন্সিলিং, এখানেও কিন্তু একটা গাইডেন্স। আমি কেন এই কথাটা বলছি বলে দিই। এখন একটা খুব বার্নিং প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি কিন্তু পুরুষ এবং নারী, নর এবং নারী, পুরুষ এবং মহিলাদেরকে শ্রদ্ধা জানিয়ে কথা বলছি, কারণ আমরা কেউ ভগবান নই, সুতরাং আমরা ঈশ্বর নই, আমরা স্রষ্টা সৃষ্টি। আমার যেটা বলার কথা আছে সেটা হচ্ছে বিবাহিত কোনো একটি নারী, বিবাহিত কোনো একটি পুরুষ, আমার মনে হয় আপনি এই প্রশ্নটা করতে চাইছেন, সে কি করছে? সে একটা নতুন রিলেশন করছে, যেটাকে আমরা বলছি পরকীয়া। এবার প্রশ্ন হচ্ছে পরকীয়া কি আগে ছিল না? হ্যাঁ, পরকীয়া আগেও ছিল। কারণ একটা কথা আছে, বৈধ প্রেমকে অবৈধ প্রেমের সঙ্গে যদি আমরা মাপতে যাই, তাহলে কিন্তু বৈধ এবং অবৈধ প্রেম বলে কিছু হয় না। এবার বৈধ এবং অবৈধ যে প্রেম, যদি বিচারদণ্ড নিরপেক্ষ থাকতো তাহলে দুটোই কিন্তু এক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে একটা সাইড, আর একটা সাইড হচ্ছে কি, বিবাহ হচ্ছে তোমাকে সমাজ স্বীকৃতি দিচ্ছে যে তোমরা পারস্পরিকভাবে লিপ্ত থাকো, তোমাদের একটা অফিসিয়ালি সরকারি তকমা প্রাপ্ত, তোমরা তোমাদের কনজুগাল যে লাইফ, তোমাদের সেক্সুয়াল লাইফ, সমস্ত দিকটার জন্য তাকে একটা প্রথা স্বীকৃতি দিচ্ছে, কাস্টম স্বীকৃতি দিচ্ছে। এবার মুশকিলটা কোথায় হয়ে গেছে? মানুষ কম্পেয়ারে চলে যাচ্ছে, এর এখানে খামতি, এর এটা ভালো, ওর ওটা খারাপ। এই কম্পেয়ার, যেটা বিয়ের পরেও কোনো আইন দিয়ে, মানে মনকে তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, এইটা হয়ে গেছে আজকের সোসাইটির একটা ভীষণ বড় প্রবলেম। তার ফলে কি হচ্ছে, এরকম ব্যাপার আছে যে এগুলো খুব টাফ। এক্স এবং ওয়াই এই দুটো ক্যারেক্টার, তো এক্স বলছে আমি ওয়াই, এই যে বিবাহিত এই পুরুষটি যে রয়েছে, এই পুরুষটির যে ফ্যামিলি আছে, আমি জানি না, আমার সাথে বিয়ে করতে হবে। এবার ওয়াই যখন এক্সের কাছে আসে, সে যে সময় কথা বলে কনস্ট্যান্ট সিগারেট খেয়ে যায়, কারণ সে দেখছে আমি তো ওই রিলেশন ব্রেক করতে পারবো না, আর এ আশা করে যাচ্ছে ওই রিলেশন ব্রেক করে ও আমার কাছে আসবে। ভয়ঙ্কর ব্যাপার। সোসাইটিটা কোন জায়গায় চলে যাচ্ছে, আপনি যে প্রশ্নটা করছেন এটা ভয়ঙ্কর প্রশ্ন। এখানে কিন্তু বুঝতে হবে, এখানে প্রশ্নটা এসে যাচ্ছে ইনসাইট। সে হ্যাঁ এবং না এটা কি আদৌ বুঝতে পারছে, নাকি সে আস্তে আস্তে এমন একটা জিনিস হয়ে যাচ্ছে যেখানে তার আস্তে আস্তে কিছু একটা মানসিক সমস্যা, তার সঙ্গে আরও একটা মানসিক সমস্যা, এভাবে গুচ্ছবদ্ধ মানসিক সমস্যা হয়ে এক সময় দেখা গেল সে প্রতিস্থাপন কি অঙ্গ সঞ্চালন কোনোটাই করতে পারছে না। এরকম করে কিন্তু হচ্ছে। আমি বলছি, যে কথা আমি প্রথমে বলেছি সেই কথাটাও আবারও বলছি, সম্পর্ককে যত্ন নিতে হবে, আমাদের লালন করতে হবে, নিত্য নতুন নবীনীকরণ করতে হবে। হ্যাঁ, তাই বলে এটা নয় যে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি কারোর সঙ্গে শেয়ার করবো না, কখনোই না। কারণ কাউকে কখনো ওই বাঁধন দিয়ে, ক্লিয়ার, এইভাবে বাঁধন দিয়ে তো আটকিয়ে রাখা সম্ভব না। মনের গতি, সেটা সবসময় সম্পর্কযুক্ত হওয়া তার ধর্ম। কিন্তু আমি এইটা বলছি না যে যেখানে প্রথাকে যদি আমরা নষ্ট করি তাহলে আমরা নিজেদের নষ্ট করে ফেলছি এবং আমাদের প্রজন্মকে নষ্ট করছি, আমাদের ভবিষ্যৎকে নষ্ট করছি।
এটা কিন্তু বুঝতে হবে। ওই আগামী কবিতাতে যেরকম সুকান্ত বলেছিলেন, যার মধ্যে একটা ওই বিদ্রোহ, একটা বিপ্লবের স্লোগান ছিল, কিন্তু সেখানে আদর্শ ছিল। আমি কিন্তু এই জায়গাটা বলছি, সেটা আমরা আগামী যে প্রজন্মকে কিন্তু আমরা এইভাবে কেলাসিতর মতো, অর্বুদের মতো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা এই জায়গায় নিয়ে যেতে পারি না, কারণ সেটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা এটা হচ্ছে খুব বড় কথা। আপনারা যদি 4 অধ্যায় দেখেন, রবীন্দ্রনাথ দেখিয়েছেন, কি আপনারা রক্তকরবী দেখেন, সেখানে কিন্তু আপনারা দেখবেন, বা চোখের বালি দেখেন, এগুলো আপনারা দেখবেন, কারণ এগুলো পড়বেন। আমি কোনো ফিল্ম বা দেখতে বলছি না, আপনারা ডাইরেক্ট টেক্সটটাকে পড়ুন। টেক্সট পড়লে ততদিন আগের জায়গায় বুঝতে পারবেন। মানিক বন্দ্যোপাধ্যায় যখন দেখাচ্ছেন একটি টেক্সচারে যে তোমার মন নেই, এই কথাটা বোঝাচ্ছে আসলে ওই চরিত্রকে ওইটা ভাবতে বলা হচ্ছে। হ্যাঁ, কারণ তুমি যেটা ভাবো তুমি সেটা হয়ে যাও। তুমি যাকে ভাবো তার যে অভিপ্রকাশ সেটা তোমার মধ্যে চলে আসে, সে সামনে না থাকলেও। তাই ডোন্ট ট্রাই টু বি ওয়ান অফ দ্য পার্ট অফ কম্পেয়ার। তুমি তুলনা করতে যেও না। যদি তুমি তুলনা করো তাহলে কিন্তু তুমি নিজেই নিজের চোরাস্রোতে চলে আসছো। নিজেকে ভালোবাসতে গিয়ে, নিজেকে ভালো রাখতে গিয়ে বকলমে কি হয়ে যাচ্ছ, তুমি কিন্তু পড়ে যাচ্ছ সব থেকে বড় জাঁতা কলে। তাই যে কোনো সম্পর্ক, তার মধ্যে যেন ট্রান্সপারেন্সি থাকে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা স্যার, এই যে চেনা মানুষের অচেনা হয়ে যাওয়াটা, এটা কি আবার তাদের সাথে মানে কোনোভাবে তাদেরকে আবার তাদের চেনা রূপে ফেরানো সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তার কারণ তার জন্যই প্রয়োজন হচ্ছে গাইডেন্সের। ওই যে ছিঁড়ে, মানে বলেন একটা কাঁথা ছিঁড়ে গেছে, তো সেই কাঁথাটাকে স্টিচ করতে হবে। বলছে আমি কাঁথাটা ছাড়বো না, এইটা ভাবতে হবে, আমি কি রিলেশনটা ছাড়তে চাই না, আমরা দুজনে কি চাই কি চাই না, বা তারা কি চায় কি চায় না, সমাজবদ্ধতার মধ্যে তারা কি চায় কি চায় না, তাহলে কিন্তু সেই স্টিচ করা সম্ভব। সেটাকে কিন্তু আবার, ওটা ভাঙা কাঁচ নয়, ওটা কিছু চিট ধরেছে, সেটাকে কিন্তু মেরামত করা সম্ভব। ও তার জন্যে প্রয়োজন হচ্ছে তাদের পারস্পরিক কথা বলা। যদি তারা সত্যি এখানে পথ না পায়, আমি জানি এখানে একটু পথ পাওয়াটা কঠিন হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হচ্ছে মনস্তাত্ত্বিক কাউন্সিলর, মনস্তাত্ত্বিক গাইডেন্সের প্রয়োজন হয়। এটা কিন্তু ভীষণভাবে দরকার। তাহলে আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারবো, সম্পর্ককে সুন্দর রাখতে পারবো, বর্তমান এবং আগামী আমরা সুন্দর রাখতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক বন্ধুরা নিজেদের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন বনজিৎ স্যারের কাছ থেকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর এরপরে খুব শিগগিরই আবার আমরা ফিরে আসবো মনের রাঙিনায়, আবার নতুন কোনো টপিক নিয়ে। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা হয় আপনাদের, তাহলে আমি মোনালিসা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420548099। আমি আবার রিপিট করছি, 8420548099। আর বনজিৎ স্যার এক্ষুনি ওনার নাম্বারটাও বলে দেবে আপনাকে। স্যার একটু কাইন্ডলি নাম্বারটা বলে দেন। একই ব্যাপার, উনি বলেছেন ওটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার ফোন নাম্বারটা হলো মোবাইল, এটা মুঠো ফোন, এখন তো হাতে হাতে ফোন ঘোরে, জলবাস মুঠো ফোন হাতের মধ্যে। ফোন নাম্বারটা হচ্ছে 6291243152, 6291243152। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, সবাই থাকুন রঙিন এবং সুস্থ। ধন্যবাদ। আজকে তাহলে এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।